বুড়ো বাবার মন্দিরে এসে জোরপূর্বক অর্জুনের থেকে সিঁদুরেতে সিঁদুর পড়তে চাইলে বাধা সৃষ্টি করে গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে গঙ্গার পা কেটে যাওয়ায় অস্থির হয়ে পড়ে অর্জুন। অর্জুন নিজে দায়িত্ব নিয়ে গঙ্গার পায়ে ব্যান্ডেজ করে দেয়। এটা আড়াল থেকে দেখতে থাকে অহনা ও মেঘনাদ। এরপরে দেখা যাবে গঙ্গা বলতে থাকে, স্যার সেরকম কিছু হয়নি, এতটা উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। এদিকে অহনা বলতে থাকে, দেখেছো মেঘনাদদা, কত ঘটনা ঘটে যাচ্ছে, আমরা করলাম কেন আর হয়ে গেল কি, আমরা করতে চাইলাম একটা আর হয়ে গেল অন্য একটা। এ কথা শুনে তখন দেখা যাবে মেঘনাদ বলতে থাকে, চিন্তা করো না অহনা, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এত চিন্তা করে কি হবে বলো। আমি তো এই জন্যই চেয়েছিলাম না যে তুমি এখানে থাকো। তুমি এটা সহ্য করতে পারবে না, তোমার প্রচন্ড কষ্ট হবে, কিন্তু তুমি তো কোনোভাবে আমার কথাতে রাজি হলে না। আমি আমি জানতাম যে এরকমই কিছু একটা করবে অর্জুন, তাই তো আমি তোমাকে বারবার বলেছিলাম তুমি বরং এখানে এখানে এসো না, তোমার এটা দেখলে ভালো লাগবে না, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। এ কথা শুনে অহনা বলতে থাকে, কিন্তু এখন কি করা যেতে পারে, আমি তো কোনোভাবেই অর্জুনের এর আধিক্যতাটা মেনে নিতে পারছি না। অর্জুন আসলে চাইছেটা কি আমি তো বুঝতে পারছি না মেঘনাদা। তখনই দেখা যাবে এ কথা শুনে মেঘনাদ বলতে থাকে, অর্জুনকে সত্যি বোঝা বড় দায়। এই যে এ ছেলেটা সবসময় গঙ্গা 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 করেই যাচ্ছে, কোনো সময় গঙ্গাকে ছাড়া কিচ্ছু বুঝতে পারছে না যে অহনা ওকে কতটা ভালোবাসে, অহনা ওর জন্য কতটা মরিয়া, কিন্তু ও সেটা না ভেবে শুধুমাত্র গঙ্গাকে নিয়ে উঠে পড়ে লেগে আছে। এরপরে দেখা যাবে এদিকে এদিকে অর্জুন বলতে থাকে, গঙ্গা তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। তুমি বুড়ো বাবার মাথায় জল ঢালবে আর আমি সেটাকে তোমাকে তোমাকে হেল্প করব, চিন্তা করো না। তখনই এ কথা শুনে দেখা যাবে দেখা যাবে অর্জুন বলতে থাকে, আমি তোমার পাশে সব সময় থাকবো গঙ্গা, কখনো তুমি একা নয়, কখনো ভাববে না নিজেকে একা। এরপরে গঙ্গা বলতে থাকে, ঠাকুর মশাই আমি মানত করতে চাই। এ কথা শুনে তখন দেখা যাবে অবাক হয়ে যায় অর্জুন বলতে থাকে, এসব আর কিচ্ছু করতে পারবে না তুমি গঙ্গা, এসব এসব এখন বন্ধ করো, এবার বাড়ি ফিরতে হবে। তখনই দেখা যাবে উপালি বলতে থাকে, গঙ্গা আবার মানত করবে। তখনই গঙ্গা বলে, হ্যাঁ দিদি ভাই আমি মানত করব। তখনই মেঘনাদ বলে, কোনো রকম কোনো মানত চলবে না। তখনই এদিকে দেখা যাবে অহনা ও মেঘনাদ আড়াল থেকে সবকিছু দেখতে থাকে। আর অহনা রাগে ফেটে পড়ে, বলতে থাকে, আমি এই মেয়েটাকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই নয়। এরপরে গঙ্গা বলতে থাকে, আমি স্যারের নামে মানত করতে চাই। তখনই ঠাকুর মশাই বলে, যখন তুমি মানত করতে চেয়েছো মা, তখন তোমাকে মানতটা করতেই হবে, কোনোভাবেই এই মানতটা ভঙ্গ করতে পারবে না তুমি। এরপরে দেখা যাবে তখন এ কথা শুনে গঙ্গা বলতে থাকে, আমি আমি স্যারের ওজনের বাতাসা দিয়ে মানত করতে চাই, স্যারের ওজনের বাতাসা দিতে চাই আমি। এ কথা শুনে তখন অর্জুন অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো এসব গঙ্গা, এসবের মানে কি, এসব করার কোনো প্রয়োজন নেই। তখনই গঙ্গা বলে, না স্যার আমি করব, আপনি আপনি চিন্তা করবেন না। এরপরে দেখা যাবে দাঁড়িপাল্লার জায়গায় চলে আসে অর্জুনকে নিয়ে গঙ্গা। সেখানে এলে অর্জুন উপালিকে বলতে থাকে, ওর পাগলামোটা বন্ধ করতে বল উপালি, আমি কিন্তু রেগে যাচ্ছি, আমার কিন্তু প্রচন্ড রাগ হচ্ছে, এসবের কি কোনো মানে হয় বলতো, পাগলের মতো ও এসব কি করে বেড়াচ্ছে, আমার তো একদমই ভালো লাগছে না, আমি এসব মেনে নিতে পারছি না, তুই প্লিজ ওকে বোঝা। এ কথা শুনে দেখা যাবে তখন তখন দেখা যাবে উম, উপালি বলতে থাকে, দাদা আমার তো কিছু করার নেই রে দাদা ভাই, আমি এখন কি করব, গঙ্গা যেহেতু যেহেতু ডিসিশন নিয়েছে যে ও তোকে তোকে তোর জন্য মানত করবে, তবে তো মানত করেই ছাড়বে, এখানে আমাদের বলা কওয়ার কোনো কারণ থাকতে পারে না। ও আমাদের কথা শুনবে নাকি, ও তো আমাদের কথা কিছুতেই শুনবে না, গোনাক করেও শুনবে না। তুই জানিস না গঙ্গা কতটা জেদি মেয়ে। তখনই দেখা যাবে এ কথা শুনে তখন ঠাকুরমশাই বলতে থাকে, বাবা তুমি কেন বারবার বারণ করছো, ও তো নিজে চাইছে যে তোমার হয়ে তোমার জন্য একটা মানত রাখতে, তুমি তো ওকে আরো উৎসাহিত করতে পারো, তা না করে আরো ওকে বারবার বাধা দিচ্ছ। এরপরে গঙ্গা বলে, প্লিজ স্যার আপনি এই দাঁড়িপাল্লায় বসে পড়ুন, আপনাকে এখানে বসে ওজন করিয়ে আপনার মাপে আমি বাতাসা দিয়ে মানত করতে চেয়েছি, সেই মানতটা রক্ষা করতে হবে। তাই এরপরে দেখা যাবে এ কথা শুনে
অর্জুন বলতে থাকে, আমি কোনো মানত টানত রাখতে পারবো না। এ বলেই চলে যেতে যাবে, ঠিক তখনই তখনই দেখা যাবে অর্জুনকে টেনে ধরে গঙ্গা। এই সুযোগে অর্জুন ও গঙ্গা দুজন দুজনের উপরে পড়ে যায়। এরপরে দেখা যাবে এটা দেখে ফেলে অহনা। তখনই তখনই দেখা যাবে এটা দেখে মেঘনাদ বলতে থাকে, তুমি তুমি চোখ বন্ধ করো অহনা, তোমার তোমার কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। এরপরে অহনা বলে, আমার এসব ভালো লাগছে না মেঘনাদ দা, আমি এসব মেনে নিতে পারছি না। এই মেয়েটাকে আমার সহ্য হচ্ছে না, অসহ্য লাগছে আমার। এই সবকিছু কেন হচ্ছে মেঘনাদ দা, কিছু কি বলতে পারো? তখনই দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে মেঘনাদ বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না অহনা, গঙ্গা গঙ্গা আসলে কি চাইছে। আর অর্জুনও গঙ্গার সমস্ত ব্যাপারে গঙ্গাকে সায় দিচ্ছে। এখানে কি আমার করার কিছু আছে বলো? এখানে তো আমার করার কিছুই নেই, তাই না? এখানে আমার বলার মতো কোনো কথা থাকতেই পারে না। এ কথা শুনে তখন দেখা যাবে অহনা বলতে থাকে, তোমাকে বারবার করে বলেছি আমি, এই মেয়েটার কোনো একটা ব্যবস্থা করো, কিন্তু তুমি তুমি তো কোনো কিছুই করতে পারো না। তুমি তো অপকর্মে ঠিকই একটা, তাই না? তখন এ কথা শুনে মেঘনাদ বলতে থাকে, তুমি কিন্তু আমাকে অপমান করছো অহনা, তুমি কিন্তু আমাকে অপদস্থ করছো। তোমার কোনো অধিকার নেই আমার সঙ্গে এভাবে কথা বলার। তখন এ কথা শুনে দেখা যাবে অহনা বলতে থাকে, হ্যাঁ তাই তো, আমার তো কোনো অধিকার নেই তোমার সঙ্গে এভাবে কথা বলার। কিন্তু কিন্তু তুমি যেটা করছো, তুমি কি কোনোভাবে বুঝতে পারছো না যে তুমি অন্যায় করছো? তোমার কি উচিত নয় যে এসব কিছু বাদ দিয়ে আমাদের আমাদের সবকিছু মেনে নেওয়া দরকার? আর এই গঙ্গাকে যে করে হোক এখান থেকে সরিয়ে দেওয়া দরকার। আমি এই গঙ্গাকে কোনোভাবে সহ্য করতে পারছি না। এই মেয়েটাকে কোনোভাবেই সহ্য করা যাচ্ছে না। আমি ওকে টলারেট করতে পারছি না। এ কথা শুনে তখন দেখা যাবে এদিকে পিয়ালি বলতে থাকে, গঙ্গা সবকিছু ঠিকঠাক আছে তো? তুই কিন্তু মাথায় রাখিস, এক্ষুনি কিন্তু দাঁড়িপাল্লায় বাতাসে তোলা হবে। তুই কিন্তু খেয়াল রাখিস, নজর রাখিস যে বাতাসা কতটুকু যাচ্ছে। এরপরে দেখা যাবে গঙ্গা বলতে থাকে, ঠিক আছে রে পিয়ালিদি, তুই চিন্তা করিস না, আমি সবকিছু নজরে রাখবো। এ বলেই গঙ্গা বাতাসা দিতে শুরু করে এবং অর্জুন উপরে বসে থাকলে তখন গঙ্গা বলতে থাকে, আমার যে কি ভালো লাগছে, স্যারের জন্য কিছু করতে পারছি, এটাই অনেক। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন তখন অর্জুন মনে মনে বলতে থাকে, আমি কেন রেগে যাচ্ছি? আমার তো রাগার কোনো কারণ নেই। আমার তো রাগার মতো কোনো কারণ থাকতে পারে না। আমি তো না রাগলেও পারি, কারণ কারণ আমার তো এখানে রাগার মতো কোনো রকম কোনো ঘটনা ঘটায়নি। ও যদি আমার রাগানোর মতো কোনো রকম কোনো ঘটনা ঘটাতো তবে আমি রাখতে পারতাম, কিন্তু আমি অযথা কেন রেগে যাচ্ছি? আমার কেন এরকমটা লাগছে, আমি তো বুঝতে পারছি না। এরপরে দেখা যাবে অর্জুন আরো বলতে থাকে, আমি রাখবো না। গঙ্গা যেটা বিশ্বাস করে সেটাই করছে ও। আমাদের বিশ্বাস আমাদের কাছে, ওদের বিশ্বাস ওদের কাছে। ওরা ওরা যেটা বিশ্বাস করে এসেছে, যে কথা মেনে এসেছে, সেটাই বিশ্বাস করে যাচ্ছে। তাই ওরা ওরা এসব কিছু করছে। এতে তো আমাদের কোনো আপত্তি থাকতে পারে না, কোনো রকম কোনো আপত্তি থাকার কথাও নয়। এরপরে দেখা যাবে গঙ্গা গঙ্গা একের পর এক বস্তা 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 বাতাসা দিতে থাকে। এদিকে অর্জুন চুপচাপ দাঁড়িপাল্লায় বসে থাকলে তখনই গঙ্গা মনে মনে বলে, স্যার যে এত সহজে মেনে নেবে আমি ভাবতেও পারিনি। স্যার কত সুন্দর করে বসে আছে, একদম লক্ষ্মীটির মতো বসে আছে। স্যার সত্যি সত্যি অনেক ভালো মানুষ। স্যারের কোনো বিপদ যেন স্যারের কাছে না আসে, স্যারের সমস্ত বিপদ যেন আমার উপর দিয়ে ঘুরে যায়। এ কথা শুনে অর্জুনের মায়ের কথা মনে পড়ে যায় অর্জুনের। তখনই অর্জুন বলতে থাকে, এই কথাগুলো শুধুমাত্র মাই বলতো আমাকে আমাকে নিজের 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 আয়ু আমার আমার কাছে সুপে দিত। সবসময় বলতো আমার ছেলেটা ভালো থাকুক, কিন্তু এরপর থেকে আমাকে আর কেউ কখনো এভাবে বলেনি। কিন্তু গঙ্গা আসার পর থেকে আমি মায়ের অনেক কিছু ফিরে পেয়েছি, অনেক কিছু যেগুলো যেগুলো আমি কখনোই চাইনি। এরপরে দেখা যাবে গঙ্গা মনে মনে বলতে থাকে, স্যার কি কিছু ভাবছে? স্যার কি ভাবছে? এরপরে অর্জুন মনে মনে বলতে থাকে, গঙ্গার কারণে আমি আমার শৈশব ফিরে পাচ্ছি, আমার মায়ের স্মৃতিগুলো ফিরে পাচ্ছি। আমি ওকে কি করে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিই। অহনা তো আমাকে আমাকে বারবার চাপ দিচ্ছে গঙ্গাকে যাতে করে আমি সরিয়ে দিই, কিন্তু কোনোভাবেই আমি গঙ্গাকে সরাতে পারছি না, কোনোভাবেই না। এত কিছুর পরে আমি গঙ্গাকে কি করে একা একা ছেড়ে দিতে পারি? এদিকে বাতাসা দিয়ে পুরো পুরো ভার হয়ে গেলে তখনই অর্জুন ও বাতাসা সমান সমান হয়ে যায়। এটা দেখে সবাই সবাই খুশি হয়ে যায়। এরপরে দেখা যাবে গঙ্গা বলতে থাকে, আমি বলেছিলাম তো যে আমি পারবো, অবশ্যই পেরেছি। এরপরে দেখা যাবে এদিকে মেঘনাদ বলতে থাকে, অহনা অনেকটা সময় নষ্ট হলো, এবার এখান থেকে যাওয়া যাক।
কারোর নজরে পড়ে গেলে ঝামেলা হয়ে যাবে। তাই বলছি এখন এখান থেকে চলে যাওয়াই ভালো, কারণ ওরা এখন আর আমার মনে হয় না তেমন সময় এখানে কাটাবে, ওরা বাড়ি ফিরেই যাবে একটু পর। তাই আমি বলছিলাম চলো আমরা এখান থেকে চলে যাই। তখনই তখনই দেখা যাবে এ কথা শুনে অহনা বলে, হ্যাঁ মেঘনাদ দা, যাবো, আর একটু সময় দাও আমাকে। এরপরে মেঘনাদ মনে মনে বলতে থাকে, সত্যি সত্যি এই মেয়েটাকে বোকা বানানো অনেকটাই সহজ, এই মেয়েটাকে বোকা বানানোর কোনো রকম কোনো টেকনিকের প্রয়োজন হয় না। এরপরে দেখা যাবে অহনা মনে মনে বলতে থাকে, আমি কোনোভাবেই গঙ্গাকে মেনে নেব না। আর আর মেঘনাদ দা, তোমাকে আমি রিকোয়েস্ট করছি, তুমি তুমি যে কোনো মূল্যে আজকের দিনের মধ্যে এই মেয়েটাকে এখান থেকে সরিয়ে দাও। গঙ্গাকে অর্জুনের জীবন থেকে সরিয়ে কোথায় পাঠিয়ে দেবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোনোভাবে এটা হবে না। এ কথা শুনে দেখা যাবে গঙ্গা অর্জুনকে বলতে থাকে, স্যার দেখতে পেলেন, আমি আমি বলেছিলাম তো যে আমি আপনার ওজন করে বাতাসা দিয়েছি, আপনি খুশি তো? তখনই অর্জুন বলে, কিন্তু গঙ্গা, তুমি তুমি কেন এসব মানত করতে গেলে বলো তো? এসব মানতের কি কোনো মানে হয় নাকি? তখনই গঙ্গা বলে, আমাদের এখানকার এই মানবটা খুব চালিত, আমাদের এখানে প্রায়ই মানত দেওয়া হয়। তখনই এই কথা শুনে দেখা যাবে অর্জুন বলতে থাকে, ঠিক আছে, তুমি যেহেতু যেহেতু মানত করেছিলে, সে মানত রক্ষা করতেই তোমাকে এসব কিছু করতে হয়েছে, তাই আমি মেনে নিলাম, কোনো রকম কিছু বললাম না। কিন্তু নেক্সট টাইম আমার জন্য আর কোনো রকম কোনো টাকা পয়সা খরচ করবে না, কোনো রকম কিছু করবে না, বুঝতে পেরেছো? তখনই গঙ্গা বলে, স্যার এভাবে বলছেন কেন? আপনার কারণেই তো আজকে আমি পুলিশ অফিসার হতে পেরেছি, তাই না? তখনই এই কথা শুনে দেখা যাবে অর্জুন বলতে থাকে, হ্যাঁ, সেটা আমার কারণে নয়, সেটা তুমি নিজের যোগ্যতায় পেয়েছো, তুমি নিজের যোগ্যতা অর্জন করে সেই যোগ্যতার ভিত্তিতেই পেয়েছো, আমার জন্য কোনো কিছুই হয়নি। এখানে এখানে আমার জন্য কিছুই হতে পারে না। এরপরে দেখা যাবে গঙ্গা মনে মনে বলতে থাকে, যে করে হোক আমাকে রাতে আবার বেরোতে হবে। এরপরে দেখা যাবে গঙ্গা বলতে থাকে, স্যার আমি আমি বুঝতে পারছি যে আপনি আপনি অনেকটা অনেকটা রেগে আছেন, কিন্তু আমি আমি সত্যি সত্যি এই মানবটা না রাখলে ক্ষতি হতো। মানবটা আমি রাখার জন্য আগে থেকেই বলেছিলাম, তাই মানবটা রেখেছি। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন অর্জুন বলে, ঠিক আছে গঙ্গা, আমি কিছুই মনে করিনি, কিন্তু একটা কথা যে মনে রাখবে, ওই দেখো গাছটা, ওখানেও কিন্তু মানত করা যায়, তাই আমি ডিসিশন নিয়েছি আমি ওখানে মানত করব। আর তুমি তুমি করবে মানত, আমি নয়, তুমি করবে, কারণ ওখানে ওখানে যে মানত করে গলায় গাছে ওই ওই সুতোটা বেঁধে দেওয়া যায়, সেই মানতটাই পূরণ হয়। কারো কিছু হারিয়ে গেলে সেটা ফিরে পাওয়া যায়। তোমার তো বাবা মা নেই, তোমার বাবা মাকে যদি ঠাকুর ফিরিয়ে দেন। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন গঙ্গা বলে, স্যার আপনার আপনার গঙ্গার কথা মনে ছিল? তখনই অর্জুন বলে, হ্যাঁ, কেন মনে থাকবে না, অবশ্যই মনে ছিল। এরপরে দেখা যাবে গঙ্গা বলতে থাকে, সত্যি স্যার, আপনি কিন্তু অনেক অনেক ভালো একটা মানুষ। তখনই অর্জুন বলতে থাকে, সেরকম কিছুই নয় গঙ্গা। এরপরে দেখা যাবে গঙ্গা গঙ্গা বলতে থাকে, আমি বুঝতে পারছি যে স্যার কতটা কষ্ট পাচ্ছে, এবং স্যার সব দিক থেকে দোটানায় পড়ে গেছে, স্যার কি করবে না করবে ভাবতেও পারছে না। এরপরে দেখা যাবে গঙ্গা মনে মনে বলতে থাকে, আমি স্যারকে হাসাবো, আমি স্যারকে হাসি ফোটাতে কিছু একটা অবশ্যই করব, কোনোভাবেই আমি স্যারকে এভাবে মন খারাপ করে থাকতে দিতে পারি না। এরপরে দেখা যাবে অহনা অহনা অর্জুনকে ডেকে মন্দিরে নিয়ে আসে, সেখানে নিয়ে এসে আবার জোর করে বিয়ে করার কথা বললে তখনই তখনই দেখা যাবে অর্জুন রেগে যায়। অর্জুন অর্জুন বলতে থাকে, অহনা, এটা কোনোভাবেই সম্ভব নয়, তুমি এটা কি করে ভাবতে পারো? এটা কখনোই সম্ভব হবে না, তুমি যতই চেষ্টা করো, যতই চাও না কেন, এটা কখনোই সম্ভব না। কারণ এর আগের বারও তোমার কথাটা মাথায় থাকা দরকার, এর আগের বারও কিন্তু এমন ঘটনা ঘটেছিল। এ কথা শুনে তখন অহনা বলতে থাকে, কিন্তু কিন্তু তখনকার ঘটনা আর এখনকার ঘটনাটা অন্য, তাই না অর্জুন? তুমি বলেছিলে তুমি তুমি গঙ্গার দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে করবে, কিন্তু দায়িত্ব শেষ করে তুমি ওকে চাকরি বাকরি সবকিছুই নিয়ে দিয়েছো, কিন্তু এখনো তুমি ওকে ওকে ছেড়ে দাওনি, ওকে নিজের বাড়িতে নিজের সঙ্গে রাখছো, তাই না? তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ রাখছি, কারণ কারণ আমি ওকে ভালোবেসে ফেলেছি। এরপরে দেখা যাবে কথা শুনে অবাক হয়ে যায় গঙ্গা।